জাপান থেকে আসলো 2.5 লাখ টিকা, ভ্যাকসিনে সংকট হবে না বললেন পররাষ্ট্রমন্ত্রী। মৃত্যু শনাক্ত ঊর্ধ্বমুখী। লকডাউনে কড়াকড়ি, বিধিনিষেধ অমান্য করায় জেল জরিমানা। ৭১-এর কণ্ঠযোদ্ধা ফকির আলমগীরকে রাষ্ট্রীয় সম্মান, গণমানুষের শ্রদ্ধায় চিরবিদায়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এবার জাপানের উপহার অ্যাস্ট্রাজেনেকার 2,45,000 টিকা পেল বাংলাদেশ। কোভ্যাক্সের মাধ্যমে আগামী 2 মাসের মধ্যে আরও 28 লাখ টিকা পাঠাবে জাপান। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন উৎস থেকে টিকা আনার চেষ্টা চলছে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। বিশ্বজুড়ে টিকা প্রাপ্তির বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ সহ 15টি দেশকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 1,10,00,000 ডোজ টিকা উপহার দিচ্ছে জাপান। তারই প্রথম চালান পেল বাংলাদেশ। বিকেল 3:15টার পর টিকা বহনকারী ক্যাথে প্যাসিফিকের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের কাছে টিকা হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। ব্রিফিংয়ে জাপানের রাষ্ট্রদূত জানান, আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশকে 28 লাখ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাবে জাপান। We are going to provide 3 million doses to Bangladesh. পররাষ্ট্রমন্ত্রী জানান, যৌথভাবে টিকা উৎপাদনের প্রক্রিয়া এগোচ্ছে। শিগগিরই দেশে উৎপাদন হবে। স্থানীয়ভাবে এইটা তৈরি করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমরা সেই জন্য প্রস্তাব পেয়েছি এবং খুব শীঘ্রই ইনশাআল্লাহ সেই আমরা কো-প্রোডাকশনে যাব। চীনের পররাষ্ট্রমন্ত্রী সেদিন দেখা হলো, উনি বললেন, আপনারা যদি রাজি হন তা আমরা আপনাদের কো-প্রোডাকশনে যেতে রাখি। দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা সক্ষমতা বাড়ানোরও পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা অধিকতর হসপিটাল বেড বাড়াতে পারি। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় দেশে মৃতের সংখ্যা 19,000 ছাড়ালো। 24 ঘন্টায় মারা গেছে 195 জন। এর মধ্যে ঢাকা বিভাগে 68 জন। শনাক্ত 6,780। বেড়েছে মৃত্যু ও শনাক্তের হার। এদিকে করোনা মোকাবেলায় 21 কোটি ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, 24 ঘন্টায় করোনায় 195 জন মারা গেছে। এ নিয়ে মোট মৃত্যু 19,046। একদিনে শনাক্ত 6,780 এবং সুস্থ হয়েছে 9,723 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 32.55%, আর মৃত্যু হার বেড়ে 1.65%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে 68, খুলনা বিভাগে 41 ও চট্টগ্রাম বিভাগে 36 জন। এদিকে প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভায় যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, 21 কোটি টিকার ব্যবস্থা করা হয়েছে। 3 কোটি ভ্যাকসিন চায়নার, 3 কোটি ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনিকার, 7 কোটি ভ্যাকসিন হলো কোভ্যাক্সের, তাহলে হলো 13 কোটি হয়ে গেল। 1 কোটি রাশিয়ার, 7 কোটি আছে হলো জনসন অ্যান্ড জনসন। আগামী বছরের সেকেন্ড কোয়ার্টারে এটা পৌঁছাবে কথা, এইভাবেই চুক্তির মধ্যে আছে। অর্থাৎ 21 কোটি ভ্যাকসিনের আমরা ব্যবস্থা করেছি। চলতি মাসের 26 কিংবা 27 তারিখে সিনোফার্মের আরও 30 লাখ টিকা আসবে জানান স্বাস্থ্যমন্ত্রী। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাস রোধে দেশে 14 দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনেও রাজধানী জুড়ে ব্যাপক কড়াকড়ি। তবে প্রথম দিনের তুলনায় সড়কে যানবাহন কিছুটা বেড়েছে। বিধিনিষেধ অমান্য করায় আটক করার পাশাপাশি আদায় করা হচ্ছে জরিমানা। দীপু শিকদারের রিপোর্ট। কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন, এর মধ্যেও গাবতলী সহ ঢাকার বিভিন্ন প্রবেশপথ দিয়ে ঢুকছেন হাজারো মানুষ। লকডাউনে কেন ঢাকায় ফেরা, এই প্রশ্নে অজুহাতের শেষ নেই। ওষুধ লয়ে গেছিলাম, আমার বাড়ি এইটাই, এখন ঢুকে যাবো বাসায়। অফিসে আসতেই হবে,
না আসলে তো আসলে কাজকর্ম তো বন্ধ হয়ে থাকবে। আর বছরে তো বলে আসেন, আমাদের ডাক্তারের শিডিউল ছিল, ওখানে যাইতেছি। ওষুধ আনতে যাব, ওষুধ আমাদের সরকারিভাবেই দেয়। আচ্ছা আচ্ছা, 3 জন যাওয়া লাগে? 3 জন ওষুধ গেলে তো 3 জনই দিবে। স্যার আমি বেড়াই চালিত তো গাড়ি নিয়ে এসে তখন আমি আসবো না, স্যার আমার লয়ে আইছে। গাবতলীর প্রবেশ মুখে ভোর থেকেই পুলিশের চেকপোস্টে ছিল কড়াকড়ি। বরাবরের মতো নির্দেশ অমান্য করার অভিযোগে নেওয়া হয়েছে ব্যবস্থা। সমস্যা সেটা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে একটা প্রবণতা হচ্ছে কি, পুলিশ দেখলে আমি মাস্ক পরব, পুলিশ দেখলে দোকান বন্ধ করব। আসলে এই বিধিনিষেধ এবং এই মহামারীর বিষয়টা, এটা পুলিশের সাথে চোর পুলিশ সম্পর্ক না, এটা প্রত্যেকটা জনগণকে সচেতন হইতে হবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়তে থাকে। মাস্ক না পরা সহ নির্দেশ অমান্যর দায়ে অনেককে জরিমানা গুনতে হয় বিজিবির মোবাইল কোর্টে। এই কঠোর লকডাউনটা আমরা কঠোরভাবেই পালনের চেষ্টা করছি। সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি, অধিকাংশই মানুষ বিভিন্ন প্রয়োজনেই বের হচ্ছে, তবে যারা প্রয়োজনে বের হচ্ছে না তাদেরকে আমরা আইনের বিধান অনুযায়ী শাস্তির আওতায় আনছি। এদিকে প্রথম দিনের মতো চেকপোস্ট বসিয়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি সেনাবাহিনীর টহলও অব্যাহত আছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হলো বীর মুক্তিযোদ্ধা 21 পদকপ্রাপ্ত গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরকে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায় গুণী এই শিল্পীর প্রতি। এর আগে গার্ড অফ অনার দেয়া হয় ফকির আলমগীরকে। পরে তাঁর মরদেহ খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে দাফন করা হয়। জসিম জুয়েলের রিপোর্ট। জীবনভর গানে গানে নিপীড়িত মানুষের কথা বলেছেন ফকির আলমগীর। জীবন যুদ্ধের কথা উঠে এসেছে ফকির আলমগীরের কণ্ঠে। গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের কণ্ঠ রোধ করে দিল করোনা ভাইরাস। সকালে পল্লিমা সংসদে শেষবারের মতো আসেন ফকির আলমগীর। প্রথম নামাজে জানাজা শেষে গার্ড অব অনার দেওয়া হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। দুপুর 12টার দিকে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ, শুভাকাঙ্ক্ষী এবং সহকর্মীরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন শিল্পীর প্রতি। শ্রদ্ধা নিবেদন করতে আসা বিশিষ্টজনরা বললেন, ফকির আলমগীরের চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। তার হঠাৎ চলে যাওয়া গণসঙ্গীত অঙ্গনের জন্য, সংস্কৃতির জন্য একটি অপূরণীয় ক্ষতি। সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের অধিকারের কথা গানে গানে স্বাধীনতাকে অর্থবহ করার জন্য সবসময় আন্দোলনে ছিল। ফকির আলমগীর 1950 সালের 21 ফেব্রুয়ারি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কালামরিধা গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এমএ ডিগ্রি অর্জন করেন। 1966 সালে প্রগতিশীল ছাত্র রাজনীতিতে প্রবেশ। ক্রান্তি শিল্পী ও গণসঙ্গীত শিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে 69-এর গণ অভ্যুত্থানে গণসঙ্গীত পরিবেশন করে জনপ্রিয়তা পান। 71-এর মুক্তিযুদ্ধ গণসঙ্গীতে প্রেরণা জুগিয়েছে মুক্তিযোদ্ধাদের। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে সিরিজ জয়ের লড়াই। কাল শেষ টি-20তে মুখোমুখি বাংলাদেশ জিম্বাবুয়ে। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। শোকের মাস ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ। এছাড়া শেখ কামালের জন্মদিন ও বঙ্গমাতার জন্মবার্ষিকীতেও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি ঘোষণা করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় ভাবগাম্ভীর্য বজায় রেখে কর্মসূচি পালনে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। লকডাউনে খেটে খাওয়া মানুষের জীবিকার অনিশ্চয়তা বেড়ে যায়, তবুও জীবনের সুরক্ষার প্রয়োজনে জনস্বার্থে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আমাদের উদাসীনতায় লাগামহীনভাবে সংক্রমণ বাড়তে থাকলে ভয়ঙ্কর অবস্থা তৈরি হতে পারে। সেরকম পরিস্থিতি আমরা কেউই চাই না। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেতে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আগ্রহ সহযোগিতায় কারুশিল্পী সাইমন ইমরান হায়দার লাল সবুজ খাম দিয়ে তৈরি করেছে জাতীয় পতাকা। রাজধানীর একটি হোটেলে পরিকল্পনা তুলে ধরেন এই উদ্যোক্তা। খাম দিয়ে তৈরি সর্ববৃহৎ পতাকা শিরোনামের এই উদ্যোগের আয়োজন করে দুর্নিবার বাংলাদেশ।
20 মিটার দৈর্ঘ্য ও 12 মিটার প্রস্থে সাজানো পতাকায় ব্যবহার করা হয়েছে প্রায় 16,000 লাল সবুজ খাম। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান আশা করেন, সাইমনের তৈরি পতাকাটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাবে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। এবার অনলাইনে কোরবানির পশু বিক্রিতে যে লক্ষ্য ধরা হয়েছিল তার তুলনায় বিক্রি বেশি হয়েছে, এতে সন্তুষ্ট উদ্যোক্তারা। তবে অর্থনীতিবিদরা বলছেন, প্রান্তিক ব্যবসায়ী ও খামারিরা এই হাটের সুবিধা নিতে পারেনি। এই অবস্থায় খামারিদের প্রশিক্ষণের আওতায় আনার তাগিদ দেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। প্রথমবারের মতো 2020 সালে ডিজিটাল হাটে কোরবানির পশু কেনাবেচা শুরু হয়। গত বছর অর্থাৎ প্রথম বছরই 27,000 পশু বিক্রি হয় অনলাইনে, আর এবার 3,87,000 পশু বিক্রি হয়েছে। আনুমানিক দাম 2700 কোটি টাকা। আমাদের টার্গেট ছিল 1 লক্ষের মতো, কিন্তু পরবর্তীতে দেখা যায় 3,87,000-এর মতো পশু এখান থেকে কেনাবেচা হয়। ডিজিটাল হাটে মানসম্মত পশু পাওয়া গেলেও দাম কিছুটা বাড়তে থাকে। অর্থনীতিবিদরা বলছেন, প্রান্তিক খামারি ও গ্রাহকদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত করা গেলে দাম কমে আসবে। স্থানীয় বাজার কেন্দ্রিক যদি অনলাইন সিস্টেম চালু করার মতো উদ্যোগ নিতে পারেন জেলা মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয়কে ভিত্তিক, তাহলে সেটি আমার ধারণা যে এই স্থানীয় পর্যায়ে যারা বিক্রেতা এবং ক্রেতা রয়েছেন উভয়ের জন্য আকর্ষণীয় হতে পারে। করোনাকালীন সময়ে অনলাইনে কেনাবেচার সময় যেমন বাঁচায়, তেমনি করোনা সংক্রমণের আশঙ্কাও কমে। এই অবস্থায় ডিজিটাল প্ল্যাটফর্মের সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন ইকেপ ও অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক খবর। হংকং ইস্যুতে এবার যুক্তরাষ্ট্রের 7 কর্মকর্তার উপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, হংকংয়ের গণতন্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপ আন্তর্জাতিক আইন বিরোধী। এর কড়া জবাব দিতেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী উলবার রস, ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের চেয়ারপারসন সহ 7 জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। এর মধ্যে উলবার রস চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ে ও জেডটি পরিচালনা করেন। চীনের এ পদক্ষেপকে প্রতিশোধমূলক বলছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে মার্কিন উচ্চ পর্যায়ের কর্মকর্তা এএস শেরম্যানের চীন সফরে যাওয়ার কথা। তার আগে মুহূর্তে এই পদক্ষেপ দুদেশের সম্পর্কে নতুন করে তিক্ততা বাড়াল। খেলার খবর। তিন ম্যাচ টি-20 সিরিজের শেষ ম্যাচে কাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। হারারেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। জিম্বাবুয়ে সফরে হেসে খেলে পার করছিল বাংলাদেশি ক্রিকেটাররা। টেস্ট ও ওয়ানডে সিরিজে জয়ও পায়। প্রথম টি-20 ম্যাচেও স্বাগতিকদের 8 উইকেটে হারায় টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের কাছে 23 রানে হারে বাংলাদেশ। এতে 5 বছর পর টি-20তে হারে তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার জন্যই এ হার মনে করছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তবে তৃতীয় ও শেষ ম্যাচে এ ভুল আর করতে চান না তিনি। টোকিও অলিম্পিকে আর্চারির রিকার্ভ মিশ্র দ্বৈত ইভেন্টের শেষ 16 থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকি। দক্ষিণ কোরিয়ার অনসান ও কিম জে ডিওক জুটির কাছে 6-0 পয়েন্টে হেরে গেছে সানা ও দিয়া। এর ফলে আর্চারির এই ইভেন্টে পদক জয়ের আশা শেষ হয়ে গেল বাংলাদেশের। রিকার্ভ মিশ্র দ্বৈতে বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকি 9ম স্থানে থেকে শেষ করেছে। এই ম্যাচ শেষ দিকে দারুণ লড়াই করলেও শেষ রক্ষা করতে পারেনি বাংলাদেশি জুটি। শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। জাপান থেকে আসলো 2.5 লাখ টিকা, ভ্যাকসিনের সংকট হবে না বললেন পররাষ্ট্রমন্ত্রী। মৃত্যু শনাক্ত ঊর্ধ্বমুখী। লকডাউনে কড়াকড়ি, বিধি নিষেধ অমান্য করায় জেল জরিমানা।
একাত্তরের কণ্ঠযোদ্ধা ফকির আলমগীরকে রাষ্ট্রীয় সম্মান, গণমানুষের শ্রদ্ধায় চিরবিদায়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গেই থাকুন।